বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমি আশা করছি যে তোমরা অনলাইনে ক্লাসগুলো দেখে নিয়মিতভাবে পড়াশোনাগুলো কমপ্লিট করে রাখছো। আমি আজকে আবার তোমাদের জন্য ফিজিওলজির ডাইজেশন টপিক্সটা নিয়ে এসেছি। গতদিন আমি পড়িয়েছিলাম ডাইজেশনের পরিপাক কাকে বলে, ফুড কি, নিউট্রিশন কি, টাঙের গঠনটা পড়িয়েছিলাম এবং সাথে পরিপাক গ্রন্থির লালা গ্রন্থি এবং যকৃতের কিছুটা অংশ পড়িয়েছি। আজকে আমি বাকি পরিপাক গ্রন্থিগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা অবজার্ভ করবে, শুনবে। তো চলো আমরা এখন আমাদের লেকচারে যাই। চলো আমরা বোর্ডে দেখি। আমি গতদিন আমি যকৃতের ছবিটা এঁকেছি। গতদিন আমি যকৃতের গঠন, অবস্থান এবং যকৃতের সঞ্চয়ী ভূমিকা আলোচনা করেছি। আজকে আমি আর গঠন, অবস্থান, সঞ্চয়ী ভূমিকাতে যাব না। আমি আজকে তোমাদের আলোচনা করব যকৃতের বিপাকীয় ভূমিকা। তোমাদের সুবিধার্থে গত ভিডিওর সাথে যাতে তোমাদের সামঞ্জস্য থাকে, এই কারণে তোমাদের বোঝার সুবিধার্থে আমি যকৃতের ছবিটা এঁকেছি। এখানে এখন আসো আমরা যকৃতের বিপাকীয় ভূমিকা গুলো নিয়ে আলোচনা করি। তা আগে চলো একটু কি কি বিপাকীয় ভূমিকা আছে সেই পয়েন্টগুলো দেখে নিই। দেখো, এখানে প্রথমেই দিয়েছি 1 নম্বরে শর্করা বিপাক। শর্করা বিপাকের মধ্যে কি কি আছে? গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস। তারপর 2 নম্বর আছে প্রোটিন বিপাক। কি কি আছে? ডিঅ্যামাইনেশন, ইউরিয়া, প্লাজমা প্রোটিন সংশ্লেষ, হরমোন সংশ্লেষ। 3 নম্বরে ফ্যাট বিপাক। 4 লোহিত কণিকা উৎপাদন ও ভাঙন। 5 হিমোগ্লোবিন ভাঙন। 6 পিত্ত উৎপাদন। 7 হরমোনের ভাঙন। 8 টক্সিন অপসারণ। 9 তাপ উৎপাদন। 10 নম্বর হচ্ছে রক্ত ব্যাকটেরিয়া মুক্ত করা। এখন আমি ধাপে ধাপে এই পয়েন্টগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। প্রথমে আমি দিয়েছি শর্করা বিপাক। শর্করা বিপাকের মধ্যে দেখো আছে গ্লাইকোজেনেসিস। তাহলে আসো আমরা গ্লাইকোজেনেসিসটা নিয়ে আলোচনা করি। গ্লাইকোজেনেসিসটা কি? অন্ত্র থেকে, মানবদেহের অন্ত্র থেকে হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে চিনি, যেমন গ্লুকোজ, যকৃতে প্রবেশ করে। কি প্রবেশ করে? চিনি প্রবেশ করে যকৃতে। কার মাধ্যমে? হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে। কোথা থেকে? অন্ত্র থেকে। এখন এই শিরাটি কি করে? বিভিন্ন মাত্রার চিনি বহনকারী একমাত্র রক্তবাহিকা এই শিরাটা। এই শিরা দিয়েই হচ্ছে আমরা যা চিনি খাই, যেসব সেটা তোমার সরাসরি চিনি হতে পারে বা যে কোনো খাবারের মাধ্যমে চিনি হতে পারে, সেই চিনিটাকে বহন করে এই রক্তবাহিকা। এবং শর্করা বিপাকে এই যকৃতই দেহে গ্লুকোজ লেভেল প্রতি 100 ঘন সেন্টিমিটার 90 মিলিগ্রাম গ্লুকোজ হিসেবে নিয়ন্ত্রণ করে। সেই ধরনের এখন দেখো, এই যে দেখেছো যকৃত কিভাবে আমাদের গ্লুকোজকে বিপাক করে। আমরা যে ধরনের এই যে বললাম যে চিনি আমরা গ্রহণ করি বা চিনি গ্রহণ করা, চিনিটা সরাসরি হেপাটিক শিরার মাধ্যমে আসে। তো যে ধরনের খাবারই গ্রহণ করা হোক না কেন, আমরা যে ধরনের খাবারই গ্রহণ করি না কেন, রক্তে গ্লুকোজ যেন না বাড়ে বা কমে, যকৃত তা কি করে? প্রতিরোধ করে। কি করে যকৃত? দেখো কিভাবে যকৃত বিপাকীয় ভূমিকাটা করতেছে, যে আমরা যেটাই খাই না কেন যকৃত খেয়াল রাখে যেন গ্লুকোজের পরিমাণটা না বাড়ে বা না কমে। গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ সহ সমস্ত হেক্সোজ চিনিকে যকৃত গ্লুকোজে পরিবর্তিত করে গ্লাইকোজেন নামক অদ্রবণীয় পলিস্যাকারাইড হিসেবে সঞ্চিত রাখে। কি হিসেবে সঞ্চিত রাখে? অদ্রবণীয় পলিস্যাকারাইড হিসেবে। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন রূপান্তর প্রক্রিয়াটিকে বলা হয় গ্লাইকোজেনেসিস। তার মানে দেখো, তাহলে আমরা একটা টার্মও জেনে গেলাম যে কাকে বলে গ্লাইকোজেনেসিস। কাকে বলে? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন রূপান্তর প্রক্রিয়াটিকে গ্লাইকোজেনেসিস বলা হয়।
এই প্রক্রিয়াটিতে ইনসুলিনের উপস্থিতিতে প্রক্রিয়াটি উদ্দীপ্ত হয়। ইনসুলিনটা কি? তাহলে আসলে ইনসুলিন, যেহেতু আমি ইনসুলিন টার্মটা ইউজ করেছি, তাহলে আমাকে জানতে হবে ইনসুলিন কি। ইনসুলিন হচ্ছে রক্তের চিনির লেভেল বেড়ে গেলে তার প্রতি সাড়া হিসেবে অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে উৎপন্ন এক ধরনের হরমোন। এরপরে আসো গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস কি এবার আমরা জানি। গ্লুকোজের চাহিদার প্রেক্ষিতে যদি যকৃতে গ্লাইকোজেনের ঘাটতি পড়ে, তখন নন কার্বোহাইড্রেট উৎস যেমন অ্যামাইনো অ্যাসিড ও গ্লিসারল প্রভৃতি থেকে গ্লুকোজ সংশ্লেষিত হওয়ায় এই প্রক্রিয়াটাকে গ্লুকোনিওজেনেসিস বলে। তার মানে কি, যখন আমাদের শরীরে গ্লুকোজের চাহিদা দরকার হয়, তখন কি করে এই লিভার যকৃত গ্লাইকোজেনের ঘাটতি, যকৃতে যখন গ্লাইকোজেনের ঘাটতিটা পড়ে, তখন কি করে নন কার্বোহাইড্রেট উৎস, মানে কার্বোহাইড্রেট না এরকম উৎস থেকে অ্যামাইনো অ্যাসিড ও গ্লিসারল প্রভৃতি থেকে গ্লুকোজকে সংশ্লিষ্ট হওয়ায় এই প্রক্রিয়াকে গ্লুকোনিওজেনেসিস বলা হয়। তারপরে 2 নাম্বার প্রোটিন বিপাক। প্রোটিন বিপাকে দেখো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ধাপ আছে। ডিঅ্যামাইনেশন, ইউরিয়া, প্লাজমা প্রোটিন সংশ্লেষণ এবং হরমোন সংশ্লেষণ। তো এখানে একটু মনোযোগ দিয়ে শুনবে। প্রোটিন বিপাকের এই ডিঅ্যামাইনেশন একটু ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা আসো ডিঅ্যামাইনেশন বলতে কি বুঝি। ডিঅ্যামাইনেশন হচ্ছে কোনো অ্যামাইনো অ্যাসিড বা অন্য উপাদান থেকে অ্যামিনো গ্রুপের অপসারণ প্রক্রিয়াকে বলা হয় ডিঅ্যামাইনেশন। মানে কি, অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামিনো গ্রুপটা অপসারণ করাটাই হচ্ছে ডিঅ্যামাইনেশন। খাদ্যের সঙ্গে গৃহীত অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড দেহে জমিয়ে রাখতে পারে না। আমরা যে খাবার খাই, সেই খাবারের মধ্যে যদি আমাদের অ্যামাইনো অ্যাসিডের পরিমাণটা বেশি হয়, তাহলে কি করে, এটা দেহ জমিয়ে রাখতে পারে না। তখন যকৃত অতিরিক্ত অবহিত অ্যামাইনো অ্যাসিডকে ডিঅ্যামাইনেশন প্রক্রিয়ায় ভেঙে কিটো অ্যাসিড ও অ্যামিনো মূলক তৈরি করে। শরীর কি করে, এই অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডকে জমা রাখতে পারে না, তখন কি করে, যকৃত এই অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে ফেলে কি করে, অ্যামাইনো মূলককে বের করে দেয়, অ্যামাইনো মূলক তৈরি করে এবং কিটো অ্যাসিড তৈরি করে। কিটো অ্যাসিড কি করে, শক্তি উৎপাদন করে এবং শক্তি উৎপাদন কোথায় যায়, ক্রেবস চক্রে যায়। আর অ্যামাইনো মূলক হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করে। দেখো আমি বললাম যে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করে, অ্যামোনিয়া মূলক উৎপন্ন করে। তাহলে দেখো এই অ্যামোনিয়া মূলক NH2 হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে, অ্যামোনিয়া সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা ডিঅ্যামাইনেশন প্রক্রিয়াটা বুঝতে পেরেছো। এখন আসো ইউরিয়া তৈরি করে, যকৃতে ইউরিয়া তৈরি করতে সাহায্য করে। অ্যামোনিয়া অত্যন্ত বিষাক্ত ক্ষতিকর, যা দেহে সঞ্চিত হলে মানুষের মৃত্যু ঘটতে পারে। যকৃত কি করে, যকৃতে যে অর্নিথিন চক্রে শর্করা বিপাকে সৃষ্ট কার্বন ডাই অক্সাইডের সাথে অ্যামোনিয়া যুক্ত হয়ে ইউরিয়া সৃষ্টি করে এবং বৃক্ক থেকে মূত্ররূপে এই ইউরিয়া বের করে দেয়। তারপর আসো প্লাজমা প্রোটিন সংশ্লেষ। প্লাজমা প্রোটিন সংশ্লেষে আমরা আসি। যকৃতে কি আছে, যকৃতে হচ্ছে গামা গ্লোবিউলিন ছাড়া প্রায় সকল ধরনের প্লাজমা প্রোটিন সংশ্লেষণ করে যকৃত যেসব প্লাজমা প্রোটিন সংশ্লিষ্ট হচ্ছে সেগুলো হচ্ছে অ্যালবুমিন, লিপোপ্রোটিন, ট্রান্সফেরিন, সেরোপ্লাজমিন, গ্লোবিউলিন, রক্ততঞ্চন ফ্যাক্টর 1, 2, 5, তারপরে হচ্ছে 7, 9, 10, 11, 12। হরমোন সংশ্লেষণে কি আছে, যকৃত এনজিওটেনসিজন, আবার বলছি এনজিওটেনসিজন নামক হরমোনটা সংশ্লেষ করে, যা বৃক্ক নিঃসৃত রেনিন এনজাইম দিয়ে সক্রিয় হয়ে দেহে রক্তচাপ বৃদ্ধি করে। তার মানে দেখো হরমোন সংশ্লেষ, কোন হরমোনটা যকৃত সংশ্লেষ করে, সেটা হচ্ছে অ্যানজিওটেনসিনোজেন নামক হরমোনটাকে সংশ্লেষ করে কি করে, বৃক্ক নিঃসৃত রেনিন এনজাইম দিয়ে সক্রিয় হয়ে রক্তচাপটা বৃদ্ধি করতে সহায়তা করে। এই হলো দেখো 1 নাম্বার 2 নাম্বারটা আমি গণনা করলাম। তাহলে এখন চলো আমি চলে যাই 3 নাম্বারে। 3 নাম্বারে কি আছে, ফ্যাট বিপাক কি করে, দেখো ফ্যাট গুলোকে যদি জমা রাখার বদলে, যকৃত কি করে, আমরা যে খাবার খাই সে খাবার সাথে যে ফ্যাটটা তৈরি হয়, সে ফ্যাট গুলোকে জমা রাখার বদলে যকৃত এগুলো কি করে পরিশোধন করে এবং পরিবহনে নিযুক্ত থাকে। গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় গ্লিসারল গ্লুকোজে রূপান্তরিত হয় কিভাবে, দেখো ফ্যাটি অ্যাসিড
মানে গ্লুকোজের ঘাটতি হলে শ্বসনের উদ্দেশ্যে যকৃত ফ্যাটকে ভেঙে দেয়। যখন শরীরে গ্লুকোজের ঘাটতি দেখা দেয় তখন কি করে যকৃত শ্বসন করার উদ্দেশ্যে ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে, এবং ফ্যাটি অ্যাসিড বিভিন্ন রাসায়নিক পদার্থে পরিণত হয়ে যকৃত থেকে নির্গত হয়। গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় গ্লিসারল গ্লুকোজে পরিণত হয়। তাহলে আমি আশা করছি আমি যে 3টা পয়েন্ট তোমাদের এতক্ষণ ধরে বর্ণনা করলাম তোমরা বুঝতে পেরেছো। এবার আসো 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট আছে লোহিত কণিকা উৎপাদন ও ভাঙন। তাহলে আমরা পয়েন্ট থেকে বুঝতে পারছি যে লোহিত কণিকা উৎপাদনে সহায়তা করে এবং লোহিত কণিকাকে ভাঙতেও সাহায্য করে। তো সেটা কিভাবে একটু দেখি। দেখো কি বলেছে, দেখো এখানে আছে শিশুদের দেহে লোহিত কণিকা উৎপাদনে যকৃত মেইন ভূমিকা পালন করে। যকৃত নিয়োজিত থাকে শিশুদের দেহে লোহিত কণিকা উৎপাদনে। পরবর্তীতে অস্থিমজ্জার কোষগুলো এই দায়িত্ব পালন করে। এই প্রক্রিয়া একবার যদি সেট হয়ে যায় বা প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে কি হয়, প্রতিষ্ঠিত হয়ে গেলে যকৃত তখন বিপরীত ভূমিকা পালনে ব্যস্ত হয়ে পড়ে। মানে একবার যদি লোহিত কণিকা উৎপাদনের জন্য যকৃত সেট হয়ে যায় তারপর সে তখন ভাঙন শুরু করে দেয়। এরপরে আসো হিমোগ্লোবিন ভাঙন। হিমোগ্লোবিন ভাঙন আছে, আমরা জানি লোহিত রক্ত কণিকার আয়ু হচ্ছে 120 দিন, 4 মাস। এগুলো যকৃত, প্লীহা, অস্থিমজ্জা ও ফ্যাগোসাইটিক ম্যাক্রোফেজ কোষের ক্রিয়ায় ভেঙে যায় এবং কণিকার হিমোগ্লোবিন রক্তের প্লাজমায় মুক্ত হয়ে মিশে যায়। এগুলো তখন যকৃতের প্লীহা, লসিকা গ্রন্থি, ম্যাক্রোফেজ নামক বিশেষ শ্বেত রক্ত কণিকা গ্রহণ করে। যকৃতে ম্যাক্রোফেজকে কাফফার কোষ বলে। কি কোষ বলে? কাফফার কোষ। ম্যাক্রোফেজের ভিতরে অভ্যন্তরে হিমোগ্লোবিন ভেঙে হিম এবং গ্লোবিন দুটো অপাদান গঠন করে। গ্লোবিন অংশের অণুর প্রোটিন অংশ এটি তার নিজস্ব অ্যামাইনো অ্যাসিড বিশিষ্ট হয়। এই যে হিমোগ্লোবিনের যে দুটো ভাগ হয় হিম এবং গ্লোবিন, গ্লোবিন অংশের যে অণুর প্রোটিনটা থাকে এটা তার নিজস্ব অ্যামাইনো অ্যাসিডে বিশিষ্ট হয়। হিম থেকে আয়রনটা যখন সরে যায়, হিম অংশ থেকে যখন আয়রনটা সরে যায় তখন সরে গেলে অণুর বাকি অংশ বিলিভার্ডিন নামের সবুজ রঞ্জক উৎপন্ন করে। এই রঞ্জককে আমরা বিলিরুবিন, এই রঞ্জকটা পরবর্তীতে বিলিরুবিনে পরিণত হয়। এরপরে আসো এছাড়াও রক্ত দেখো আরো যকৃতের আরো কাজ দেখো, সঞ্চয় বিপাকীয় ভূমিকা দেখো, পিত্ত উৎপাদন আছে, হরমোনের ভাঙন আছে, আমরা ধাপে ধাপে এগুলো জানি। আসো 6 নম্বর পয়েন্ট, পিত্ত উৎপাদন। পিত্ত উৎপাদনটা কিভাবে করে? যকৃত কোষ অবিরাম পিত্তক্ষরণ করে এবং পিত্তথলিতে জমা রাখে। যকৃত কোষ স্টোরেজ থেকে পিত্ত লবণ যেমন সোডিয়াম গ্লাইকোলেটে, আবার বলছি সোডিয়াম গ্লাইকোলেট ও সোডিয়াম টারকোলেট সংশ্লেষ করে। কি সংশ্লেষ করে? সোডিয়াম গ্লাইকোলেট ও সোডিয়াম টারকোলেট সংশ্লেষ করে। পরিপাক অঙ্গ হিসেবে যকৃতের পিত্ত উৎপাদন ও ক্ষরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। হরমোনের ভাঙন। যকৃত প্রায় সব হরমোনকে কম বেশি ধ্বংস করে ফেলে, তবে টেস্টোস্টেরন ও অ্যালডোস্টেরন যত দ্রুত ধ্বংস হয় অন্য হরমোনগুলো তত দ্রুত ধ্বংস হয় না। অন্য হরমোন মানে অন্য হরমোনগুলোর মধ্যে আছে ইনসুলিন, গ্লুকাগন, আন্তরিক হরমোন, ইস্ট্রোজেন হরমোন, অ্যাড্রিনাল হরমোন, থাইরক্সিন। এই হরমোনগুলো এত দ্রুত ধ্বংস হয় না। এইভাবে যকৃত বিভিন্ন হরমোনের কর্মকাণ্ডে স্থায়ী অভ্যন্তরীণ পরিবেশ বা হেমিওস্ট্যাসিস যেটাকে বলে, তোমাদের আরেকটা চ্যাপ্টার আছে হেমিওস্ট্যাসিস, সেখানে গেলে জানবে এই হেমিওস্ট্যাসিস অবস্থা সৃষ্টি করে। তারপর আসো টক্সিন অপসারণ। যকৃত তার কার্যক্রমের ফলে শরীর থেকে বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ অপসারণে সহায়তা করে। যকৃত কোষের অভ্যন্তরে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় এই বিষটা প্রশমিত হয়। এর অনেক ওষুধও আছে, সেগুলো যকৃত কি করে শরীর থেকে বের করে দেয়। এরপর আসো তাপ উৎপাদন। যকৃতের অভ্যন্তরে নানা ধরনের বিক্রিয়া সংঘটিত হয়, অনেক ধরনের রাসায়নিক বিক্রিয়া কিন্তু এই যকৃতের অভ্যন্তরে হয়। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়া সংঘটিত হওয়ায় এখানে প্রচুর পরিমাণে তাপ উৎপাদিত হয়। এই তাপ রক্তবাহিকার মাধ্যমে সমগ্র দেহে বাহিত হয়, ফলে তাপমাত্রা স্থিতিশীল থাকে। আমাদের দেহে তাপমাত্রাটা স্থিতিশীল থাকে। এখন আসো 10 নম্বর পয়েন্ট, রক্তকে ব্যাকটেরিয়া মুক্ত রাখা। পোর্টাল শিরা দিয়ে, আমরা জানি আমাদের রক্ত সংবহনতন্ত্রের একটা প্রধান শিরা হচ্ছে পোর্টাল শিরা। এই পোর্টাল শিরা দিয়ে যখন রক্ত অতিক্রম করে বা যায়
তখন কাফফার কোষ, ওই যে একটু আগে আমি বললাম যকৃতের ম্যাক্রোফেজকে বলা হয় কাফফার কোষ, এই কাফফার কোষের মধ্যে থাকা ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে ফেলে এবং সিস্টেমিক সংবহনে ব্যাকটেরিয়াগুলোকে প্রবেশ করতে বাধা দেয়। হ্যাঁ, যেহেতু ধ্বংস করে ফেলে পোর্টাল শিরাতন্ত্রেই কাফফার কোষগুলো, সেই জন্য আর সিস্টেমিক সংবহনতন্ত্রে ব্যাকটেরিয়াগুলো প্রবেশ করতে পারে না। তাহলে এতক্ষণ আমি আলোচনা করলাম যকৃতের বিপাকীয় ভূমিকা। তাহলে আমি আশা করছি যকৃতের বিপাকীয় ভূমিকাগুলো তোমরা ভালো করে বুঝতে পেরেছো, ভালো করে একটু স্টাডি করবে, কারণ এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে বলা হয়েছে। আচ্ছা, এখন দেখো আমি একটা ফ্লো চার্ট এঁকেছি, বিভিন্ন কালার দিয়ে একটা ফ্লো চার্ট এঁকেছি তোমাদের বোঝার সুবিধার্থে। কিসের ফ্লো চার্ট এটা? যকৃতের সঞ্চয়ী ও বিপাকীয় ভূমিকা। আমি এতক্ষণ যেটা আলোচনা করলাম, আমি গত ক্লাসে আলোচনা করেছি যকৃতের সঞ্চয়ী ভূমিকা, আর আজকে আমি ডিটেলসে আলোচনা করেছি যকৃতের বিপাকীয় ভূমিকা। এখন আমি ফ্লো চার্টের মধ্যে আবার একটু তোমাদের বুঝাই। দেখো এটা যদি হয় পৌষ্টিক নালী, তোমাদের দেখে একটা পৌষ্টিক নালী, এখানে কি হচ্ছে দেখো, পৌষ্টিক নালীর মধ্যে আমরা যে খাবারটা খেয়েছি, বিভিন্ন খাবার খাই, সেই খাবার খাওয়ার ফলে গ্লুকোজ উৎপন্ন হয়, অ্যামাইনো অ্যাসিড আছে, ফ্যাটি অ্যাসিড আছে, গ্লিসারল আছে, ভিটামিন আছে, খনিজ লবণ আছে। এগুলো কি হচ্ছে দেখো, হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে কোথায় যাচ্ছে? লিভারে যাচ্ছে, যেগুলো আমি বর্ণনা করলাম এখানে। তাহলে দেখো এই খাদ্য উপাদানগুলো তৈরি হয়েছে খাবার গ্রহণের ফলে। এই খাবার গ্রহণের ফলে দেখো গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ভিটামিন, খনিজ লবণ, এটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। এই শিরার মাধ্যমে কোথায় যাচ্ছে? এটা হচ্ছে যকৃতে যাচ্ছে। যকৃতে যে দেখো গ্লুকোজটা কি হচ্ছে, গ্লুকোজ গ্লাইকোজেন হিসাবে আবার গ্লুকোজে পরিণত হচ্ছে। অ্যামাইনো অ্যাসিড ডিঅ্যামিনেশন হচ্ছে, হয়ে ইউরিয়া উৎপন্ন হচ্ছে। দেখো ভিটামিনটা যে এসলো, ভিটামিন এবং খনিজ লবণ, ভিটামিন খনিজ লবণ সঞ্চয় করে রাখছে যকৃত, এবং ফাইব্রিনোজেন, এইগুলো কি করছে? তারপর এগুলো সব এসে আবার এই প্রধান রক্ত সংবহন তন্ত্রে এসে যুক্ত হচ্ছে। কার মাধ্যমে? হেপাটিক শিরার মাধ্যমে। আর উপরে দেখো পিত্তরঞ্জক যোগ পিত্ত লবণ তৈরি হচ্ছে পিত্তরস। এই পিত্তরস কি করবে? এই যে এটা একটা পিত্তথলি, এই পিত্তথলির মধ্যে পিত্তকে সঞ্চয় করে রাখবে, এবং এই পিত্তথলির এদিক দিয়ে একটা ডাক্ট বের হয়েছে, এটাকে বলে পিত্তনালী। এই পিত্তনালী কি করবে? এখানে যে আমরা স্নেহ বস্তুগুলো পৌষ্টিক নালীতে আনলাম, বিভিন্ন ধরনের ঘি, মাখন এগুলো খেলাম, সেই স্নেহ বস্তুগুলোকে অতি ক্ষুদ্র কণায় পরিণত করবে। এই অতি ক্ষুদ্র কণায় পরিণত করাকে বলা হয় ইমালসিফিকেশন। স্নেহ বস্তুকে অতি ক্ষুদ্র কণায় পরিণত করাকে বলা হয় ইমালসিফিকেশন। সে কে করবে? এই পিত্ত থেকে এই যে পিত্তরসটা পিত্তাশয়ে এসে জমা হয়েছে, সেখানে পিত্তনালী দিয়ে এসে এই ইমালসিফিকেশন হয়ে যাবে। আবার এই পিত্তরঞ্জকও কিন্তু আবার কি হচ্ছে, যকৃত থেকে এসে হেপাটিক শিরার মাধ্যমে প্রধান সংবহনতন্ত্রে আসবে। এখন এই প্রধান সংবহনতন্ত্রে যখন এই যে উপাদানগুলো, এই যে আমাদের পৌষ্টিক নালী থেকে উপাদানগুলো যেখানে আসলো এবং বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন উপাদান তৈরি করলো, সেগুলো সব যখন হেপাটিক শিরার মাধ্যমে প্রধান সংবহনতন্ত্রে, রক্ত সংবহনতন্ত্রে আসবে, সেখান থেকে এই দেখো রক্ত খাদ্য রস, ঠিক আছে, এই কোষগুলো কি করবে? এই রক্ত থেকে খাদ্য রসগুলোকে শুষে শোষণ করে নেবে। এরপরে বাকি যেটা অপাচ্য অংশ থাকে, কোষ শোষণ করার পরে যেটা অপাচ্য থাকবে, যেটা আমাদের শরীরের জন্য দূষিত পদার্থ, সেটা হচ্ছে ইউরিয়া। এই ইউরিয়া তৈরি হবে, ইউরিয়া মূত্রের মাধ্যমে মূত্রনালী দিয়ে রেচন দ্রব্য হিসেবে নিষ্ক্রান্ত হবে। এটা হচ্ছে তরল বর্জ্যটার কথা বলছি। আমাদের খাদ্য রস শোষণ হওয়ার পরে যে তরল বর্জ্যটা তৈরি হবে, সেটার নাম হচ্ছে ইউরিয়া, এবং ইউরিয়া পরবর্তীতে মূত্রের বিভিন্ন উপাদানে রূপান্তরিত হবে, এবং মূত্রের মাধ্যমে মূত্র হিসাবে এই মূত্রনালী দিয়ে ইউরিয়াটা দিয়ে রেচন দ্রব্য নিষ্কাশিত হবে। কিন্তু এখানে দেখো এই ফ্লোচার্টে আমি আবার অ্যারো দিয়েছি মল, ঠিক আছে। এই পৌষ্টিক নালীর অ্যানাস দিয়ে কি হবে? শক্ত বর্জ্য পদার্থটা বের হবে। যে শক্ত অপাচ্য অংশটা বের হয় অ্যানাস দিয়ে রেকটাম হয়ে, সেটা হচ্ছে মল। তাহলে দেখো এই বর্জ্য পদার্থ কিন্তু দুভাবে বের হয় আমাদের শরীর থেকে। তাহলে মোটামুটি এই হচ্ছে যকৃতের সঞ্চয় এবং বিপাকীয় ভূমিকা। এবার আসো আরেকটা গুরুত্বপূর্ণ পরিপাক গ্রন্থি মানবদেহে, সেটা হচ্ছে অগ্নাশয়। দেখো আমি একটা অগ্নাশয়ের ছবি এঁকেছি, একটা পাতার মতন সবুজ আর লাল দিয়ে এঁকেছি। এখানে দেখো অগ্নাশয় আমি দিয়েছি অবস্থান। কোথায় অবস্থান করে? অগ্নাশয় পাকস্থলীর নিচে অবস্থিত এবং উদর গহ্বরের ডিউডিনামে অর্ধবৃত্তাকার কুণ্ডলীর ফাঁকি থেকে প্লীহা পর্যন্ত বিস্তৃত লম্বাটে একটা মরিচের মতো গোলাপি ধূসর বর্ণের মাংসল একটা গ্রন্থি।
তাহলে কোথায় থাকে? পাকস্থলীর নিচে এবং উদরগহ্বরের ডিউডিনামের কুণ্ডলীর মধ্যে অবস্থান করে। গঠনটা কেমন? গঠনটা এটা হচ্ছে অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি, একে মিশ্র গ্রন্থি বলা হয়। 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা এবং প্রায় 5 সেন্টিমিটার চওড়া হয় এই মিশ্র গ্রন্থি। যে দিকটি ডিউডিনামের কুণ্ডলীর ফাঁকে থাকে তার নাম হচ্ছে মাথা। হ্যাঁ, যে অংশ সংকীর্ণ থাকে লিহা পর্যন্ত বিস্তৃত সেটাকে লেজ। মানে এই প্রশস্ত অংশটাকে বলা হচ্ছে, এই জায়গাটা সরু জায়গাটাকে লেজ, আর এই দিকটা হচ্ছে মাথা বলা হয়ে থাকে। তো অগ্নাশয় মিশ্র গ্রন্থি হওয়ায়, কেন মিশ্র গ্রন্থি? দেখো আমি এখানে দুটো ভাগ দিয়েছি। হ্যাঁ, অগ্নাশয়ের মধ্যে দু ধরনের গ্রন্থি দেখা যায়, বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি। এই কারণে কিন্তু অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। তাহলে বহিঃক্ষরা গ্রন্থিটা দেখো আমি আলোচনা করি। অগ্নাশয়ে অসংখ্য লোবিওলের মতন অ্যাসিনাস থাকে। প্রত্যেকটি লোবিওল একটি কেন্দ্রীয় লুমেন মানে ক্ষুদ্র নালী এবং লুমেনকে ঘিরে বৃত্তাকারে সজ্জিত একসারি কোষ নিয়ে গঠিত। লোবিওলের কোষ থেকে অগ্নাশয় রস নিঃসৃত হয়। এই লোবিওলের কোষগুলো থেকেই অগ্নাশয় রস নিঃসৃত হয়। এবং লুমেন প্রকৃতপক্ষে ক্ষুদ্র অগ্নাশয় নালিকা। সকল অ্যাসিনাসের লুমেন বা ক্ষুদ্র অগ্নাশয় নালিকাগুলো একত্রিত হয়ে একটা অগ্নাশয় নালী গঠন করে। এখন আসো, এই যে লোবিউল বা অ্যাসেনি নালীগুলো আমি বললাম, এই নালীযুক্ত গ্রন্থি, এগুলো হচ্ছে সব স্বনালী গ্রন্থি এবং এদের ক্ষরণ বাহির্মুখী, বাহির দিকে, অর্থাৎ নালীর মাধ্যমে অগ্নাশয় রস বাহিত হয়। এই বহিঃক্ষরা গ্রন্থিটা হচ্ছে নালীর মাধ্যমে, এই ভিতর থেকে যেই রসগুলোই বের হবে সেগুলো নালীর মাধ্যমে বাহিত হয়ে বের হবে, সেই জন্য একে বহিঃক্ষরা গ্রন্থি বলা হয়। আর এরপর আসে অন্তঃক্ষরা গ্রন্থি। আমি একটু আগে বললাম অগ্নাশয়ে অনেক লোবিউল আছে। লোবিউলের ফাঁকে ফাঁকে কিছু গুচ্ছাকারে কোষ থাকে, বহুভুজাকার। এদেরকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ বলা হয়। 4 ধরনের কোষ এখানে দেখা যায়। দেখো 4 ধরনের কোষ আমি দিয়েছি: আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ, পিপি কোষ। এই 4 ধরনের কোষ এই অন্তঃক্ষরা গ্রন্থিতে পাওয়া যায়। এখন আসো এদিকে, দেখো আমি অনেকগুলো পয়েন্ট দিয়েছি। কি লিখেছি উপরে? পরিপাকে অগ্নাশয়ের ভূমিকা। তাহলে দেখো এই যে নামগুলো আমি দিয়েছি সেগুলো সব হচ্ছে বিভিন্ন এনজাইম। ঠিক আছে, অগ্নাশয় থেকে এই এনজাইমগুলো বের হয় খাদ্যকে পরিপাক করতে সহায়তা করে। এখন আসো আমি ধাপে ধাপে প্রত্যেকটা এনজাইম আমি বর্ণনা করব। প্রথমে দিয়েছে ট্রিপসিন। ট্রিপসিন এনজাইম প্রোটিওজ ও পেপটোন জাতীয় আমিষ অণুকে পলিপেপটাইডে পরিণত করে। তার মানে ট্রিপসিন কি করে? আমিষ জাতীয় খাদ্যের অণুকে পরিপাক করে পলিপেপটাইডে পরিণত করে। এরপর আসো কাইমোট্রিপসিন। এই এনজাইমটা প্রোটিওজ ও পেপটোন জাতীয় আমিষ অণুকে পলিপেপটাইডে পরিণত করে। এরপরে আসো কার্বক্সি পেপটাইডেজ এনজাইম। এটা কি করে? এই এনজাইম পলিপেপটাইডের প্রান্তীয় লিঙ্কেজকে সরল পেপটাইড ও অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত করে। অ্যামিনোপেপটাইডেজ এনজাইম পলিপেপটাইডকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। এটা কি করে? অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। এটাও ট্রাইপেপটাইডও কিন্তু অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। কিভাবে? ট্রাইপেপটাইডেজ এনজাইম ট্রাইপেপটাইডকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। এই ডাইপেপটাইডও অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে ডাইপেপটাইডকে ভেঙে। এরপর আসো কোলাজিনেজ এনজাইম। এই এনজাইমটা কোলাজেন জাতীয় প্রোটিনকে সরল পেপটাইডে পরিণত করে। ইলাস্টেজ এনজাইম কানেকটিভ টিস্যু বা যোজক টিস্যুর প্রোটিন ইলাস্টিনকে ভেঙে পেপটাইড উৎপন্ন করে। তো আগেরটাও কিন্তু পেপটাইডে রূপান্তরিত হয়, এটাও পেপটাইডে রূপান্তরিত হয়। এরপর অ্যামাইলেজ কি করে? শর্করাকে মল্টেজে পরিণত করে। এই এনজাইমটা স্টার্চ ও গ্লাইকোজেন জাতীয় সরল শর্করাকে মল্টোজে পরিণত করে। মল্টেজ এনজাইম মল্টোজ জাতীয় শর্করাকে গ্লুকোজে পরিণত করে। আর লাইপেজ কি করে? ফ্যাটি অ্যাসিডে পরিণত করে। আর কোলেস্টেরল এস্টারেজ এনজাইম কোলেস্টেরল এস্টারকে ফ্যাটি অ্যাসিডে বিশ্লিষ্ট করে। তাহলে এই দুটো কিন্তু ফ্যাটি অ্যাসিডে বিশ্লিষ্ট করে। তাহলে অগ্নাশয়ের বহিঃক্ষরা, এই বহিঃক্ষরা অংশ থেকে অগ্নাশয়ের রসের অংশ হিসেবে খরিত হয় বাইকার্বনেট আয়ন। পাকস্থলীতে আংশিক পাচিত খাদ্য মানে কাইম, এই কাইম গ্যাস্ট্রিনের কর্মকাণ্ডের অতিমাত্রায় কি হয়? অ্যাসিডিক হয়ে যায়। আর বাইকার্বনেটের প্রকৃতি ক্ষারীয় হওয়ায় অর্ধপাচ্য খাদ্য নিরপেক্ষ হয়ে যায়। অগ্নাশয় রস এভাবে অম্ল ক্ষারের একটা ভারসাম্য রক্ষা করে।
হ্যাঁ, তাহলে দেখেছো অগ্নাশয় অগ্নাশয় কত গুরুত্বপূর্ণ একটা পরিপাক গ্রন্থি। আমরা অগ্নাশয়ের বিভিন্ন এনজাইম গুলো জানলাম এবং প্রত্যেকটা এনজাইম কিভাবে খাদ্যকে পরিপাক করে সেটা সম্পর্কে আমরা একটা স্বচ্ছ ধারণা। এখন আসো গ্যাস্ট্রিক গ্রন্থিটা আরেক ধরনের পরিপাক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলীর একটা থলি সদৃশ অঙ্গ এবং এর প্রাচীর পেশি ও মিউকোসা দিয়ে গঠিত। এখানে এটার মধ্যে গ্যাস্ট্রিক পিট থাকে, গ্যাস্ট্রিক পিট গ্যাস্ট্রিক গ্রন্থিকে ধারণ করে। গ্যাস্ট্রিক গ্রন্থি এক ধরনের নলাকার গ্রন্থি এবং 4 ধরনের কোষ নিয়ে গঠিত। আর এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক যেই রসটা বের হয় তাকে বলা হয় গ্যাস্ট্রিক জুস। এই দেখো আমি 4টা এখানে ভাগ দিয়েছি, এগুলো হচ্ছে সব এই কোষগুলো নিয়ে গ্যাস্ট্রিক গ্রন্থিটা গঠিত। কি কি? জাইমোজেনিক কোষ, অক্সিনোটিক কোষ, মিউকাস কোষ, আর্জেন্টাফিন কোষ, এই 4 ধরনের কোষ নিয়ে গ্যাস্ট্রিক গ্রন্থিটা গঠিত। এখন আসো আমরা এই যে বললাম একটু আগে যে গ্যাস্ট্রিক গ্রন্থি গ্যাস্ট্রিক জুস উৎপন্ন করে, এই জুসের মধ্যে কি উপাদান আছে? পানি আছে 99.45%, এছাড়া আছে অজৈব পদার্থ, জৈব পদার্থ। অজৈব পদার্থ আছে 0.15%। অজৈব পদার্থের মধ্যে HCl, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, ফসফেট ইত্যাদি। আর জৈব পদার্থ 0.40%। কি কি জৈব পদার্থ আছে একটু জানি। বিভিন্ন ধরনের এনজাইম থাকে, যেমন পেপসিন, রেনিন, লাইপেজ ইত্যাদি। এছাড়া মিউসিন থাকে, তারপর হচ্ছে ইন্ট্রিনসিন ফ্যাক্টর থাকে। এখন আসো এই যে গ্যাস্ট্রিক গ্রন্থিটা, তার কাজ কি? তার কিন্তু অনেক কাজ। আর আমরা একটু কাজটা জানি। গ্যাস্ট্রিক জুসে যে HCl থাকে তা পাকস্থলীতে অম্লীয় পরিবেশ সৃষ্টি করে, যার ফলে পাকস্থলীতে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয় এবং নিষ্ক্রিয় এনজাইমকে সক্রিয় করে। যে এনজাইমটা কাজ করে না সেই এনজাইমটা কাজ করার জন্য উদ্দীপ্ত করে। গ্যাস্ট্রিক জুসে বিদ্যমান পেপসিন এনজাইম HCl এর সাথে মিশে প্রোটিনকে পেপটোনে পরিণত করে। এছাড়া গ্যাস্ট্রিক জুসে বিদ্যমান রেনিন এনজাইম দুধের ক্যাসিনোজেনকে ক্যাসিনে পরিণত করে। গ্যাস্ট্রিক জুস পাকস্থলীর প্রাচীরকে, পাকস্থলীর যে 5টা লেয়ার আছে সেই লেয়ারকে সুরক্ষা করে। এছাড়া কিছু বিষাক্ত ধাতু, বিষাক্ত পদার্থ, ভারী ধাতু, অ্যালকালয়েড বস্তু গ্যাস্ট্রিক জুসের সাথে দেহ থেকে বহিষ্কৃত হয়। এখন আসো আন্ত্রিক গ্রন্থি। এ পাশে দেখো একটা পরিপাক গ্রন্থির নাম দিয়েছে আন্ত্রিক গ্রন্থি। এই গ্রন্থিটা অন্ত্রপ্রাচীরের মিউকোসা স্তরে কতগুলো এককোষী গ্রন্থি খাদ্য পরিপাককারী এনজাইম ক্ষরণ করে। ঠিক আছে, যে যে গ্রন্থিগুলো নিয়ে এই আন্তঃগ্রন্থিটা গঠিত সেটা হচ্ছে ব্রাশ কোষ, গবলেট কোষ, প্যানেট কোষ, আর্জেন্টাইন কোষ, লিভার কোন গ্রন্থি, ব্রোনার গ্রন্থি, এগুলো নিয়ে এই আন্ত্রিক গ্রন্থিটা গঠিত। এই আন্ত্রিক গ্রন্থি থেকে যে রসটা মিশ্রিত সেটাকে হচ্ছে আন্ত্রিক রস। এই আন্ত্রিক রসের মধ্যে পানি থাকে 98.5%, আর অজৈব পদার্থ থাকে 0.8%, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের লবণ। আর জৈব পদার্থ থাকে 0.7%। এই জৈব পদার্থ কি কি থাকে? বিভিন্ন ধরনের এনজাইম, ট্রিপসিনোজেন, পেপটাইডেজ, অ্যামাইলেজ, সুক্রেজ, লাইপেজ ইত্যাদি। এখন আসো এই আন্ত্রিক গ্রন্থি কি কাজ করে? এর কিন্তু অনেক কাজ। হ্যাঁ, খাদ্য পরিপাকে কিন্তু এই দুটো গ্রন্থিরই অনেক ভূমিকা। ঠিক আছে, কি কি কাজ আন্ত্রিক রসের কাজ? আন্ত্রিক রসের মিউকাস অন্ত্রপ্রাচীরকে বিভিন্ন এনজাইমের ক্রিয়া থেকে রক্ষা করে। এছাড়া এতে উপস্থিত সক্রিয় এন্টারোকাইনেজ নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে পরিণত করে। এই রসের সুক্রেজ, ল্যাকটেজ এনজাইম যথাক্রমে মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ শর্করাকে গ্লুকোজে পরিণত করে। এতে অবস্থিত পেপটাইডেজ এনজাইম পলিপেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। তাহলে দেখো এই যে দুটো গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি এবং আন্ত্রিক গ্রন্থি, এই দুটো গ্রন্থি কিন্তু খাদ্য পরিপাক করতে একটা বিরাট ভূমিকা। তাহলে শিক্ষার্থীরা, এতক্ষণ আমি আলোচনা যেগুলো করলাম, অগ্নাশয় গ্রন্থি, যকৃত গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, এগুলো নিয়ে আমি আলোচনা করলাম এবং মোটামুটি বিশদভাবেই বর্ণনা করার চেষ্টা করেছি। তা আমি আশা করব তোমরা ভালো করে লেকচারটা শুনেছো, ভিডিওটা দেখেছো ভালো করে, কারণ এই পরিপাক গ্রন্থি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। আমি গত ভিডিওতে যকৃতের সঞ্চয় ভূমিকা পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি যকৃতের বিপাকীয় ভূমিকা দিয়ে শুরু করেছি। তো এই বিপাকীয় ভূমিকা, তারপর আন্ত্রিক রস, গ্যাস্ট্রিক রস, অগ্নাশয় কি মিশ্র গ্রন্থি বলা হয়, অগ্নাশয় থেকে বিভিন্ন ধরনের এনজাইম বের হয়ে এনজাইম কিভাবে খাদ্যকে বিশিষ্ট করে পরিণত করে, খাদ্যকে অন্য একটি উপাদানে পরিণত করে, সেগুলো আমরা জানলাম। তা আমি আশা করব তোমাদের এই যে দুটো ক্লাস নিলাম আমি ফিজিওলজির,
এই ক্লাসগুলো তোমরা উপকৃত হবে। এবং সামনে আগামীতে 27 তারিখে আমার আরেকটা ক্লাস আছে ফিজিওলজি। আমি সেখানে পরিপাকের শারীরবৃত্তীয় মানে কিভাবে তুমি কার্বোহাইড্রেটের পরিপাক, প্রোটিনের পরিপাক, স্নেহ পদার্থের পরিপাক, কিভাবে মুখগহ্বরের পরিপাক হয়, কিভাবে ক্ষুদ্রান্তে পরিপাক হয়, কিভাবে পাকস্থলীতে পরিপাক হয়, মোট কথা পরিপাকের ফিজিওলজি নিয়ে আমি আলোচনা করব। তো আমি আমার আগামী ক্লাসটা আসার আগেই তোমরা এই দুটো ভিডিও দেখে তোমরা সেই পড়াগুলো কমপ্লিট করে ফেলবে। তাহলে আমি যখন পরিপাকের শারীরবৃত্তটা পড়াবো তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। আর যদি কোনো কারোর কোয়েশ্চেন থাকে, তোমাদের যদি কোনো কোয়েরি থাকে, তাহলে ভিডিওর নিচে তোমরা কমেন্ট বক্সে লিখবে। আমি চেষ্টা করব সেই কমেন্ট বক্সে তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার জন্য যতটুকু দেয়া যায়। তো আজকে এই পর্যন্তই। সামনে পবিত্র ঈদুল আজহা আসছে আগামী 1 আগস্ট। তোমরা সবাই, আমি দোয়া করি তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে সুস্থভাবে, নিরাপদে এবং অবশ্যই 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 সামাজিক দূরত্ব মেনটেন করে তোমরা ঈদ পালন করবে, ঈদুল আজহা পালন করবে। WHO এবং আমাদের বর্তমান সরকার যে সুরক্ষা পদ্ধতিগুলো বলেছেন, সুরক্ষা সামগ্রীগুলো ব্যবহার করতে বলেছেন, মুখে মাস্ক দেওয়া, স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রেখে তোমরা পরিবার পরিজনের সাথে সুন্দরভাবে ঈদ পালন করো। আমার জন্য দোয়া করো, আমিও যেন সুন্দরভাবে সুস্থভাবে পরিবার পরিজন নিয়ে পবিত্র ঈদুল আজহা পালন করতে পারি, এই কামনায় আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।